মা বাবা, বাবা তো ছিলই একসময়, মা তো এখনও প্রচণ্ডভাবে ঠাকুর দেবতায় বিশ্বাসী। আমার বোন, হ্যাঁ, বাড়িতে বিশাল ঠাকুর ঘর আছে আমাদের, এবং সেখানে মায়ের অর্ধেক সময় ঠাকুর ঘরেই কাটে বেসিকলি। উচ্চাকাঙ্ক্ষী হয়ে সিদ্ধাটাকে নামিয়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া, ওইটা করতে পারবো না। ফলে আমাদের কাগজে হাত পাততে হয় না, কোনো ভয়ও পেতে হয় না এসব। এক বাড়িতে নতুন শুরু করতে যাচ্ছে পলাশ, কিন্তু সেখানে গিয়ে সত্যি জীবনের নতুন শুরুটা করতে পারবে নাকি শেষের দিকে আসলে এগোচ্ছে তাদের জীবন, সেটা নিয়েই খানিকটা শ্বেতকালী। এবং পলাশ অর্থাৎ সাহেবদা আমাদের সঙ্গে রয়েছে। সাহেবদা যেটা বলছেন যে সত্যি নতুন একটা শুরু করতে যাচ্ছে, আমি জানি এখানে যারা দেখতে পাচ্ছেন যে নতুন জুটি টলিউডের এনগেজমেন্ট, কিন্তু সেখানে গিয়ে একটা বিপদে পড়ে যাওয়া। তারপর একটু যদি বলে পলাশের সেখানে কতটা কাজ রয়েছে, সেই রহস্য সন্ধানে পলাশ কতটা হেল্প করবে। হ্যাঁ দেখো, তুমি যেটা বলে নতুন শুরুটা হচ্ছে গল্পের শুরু আর কি, ওটা গল্পের শুরু হচ্ছে যে তারা একটা রাজবাড়িতে এনগেজমেন্ট করতে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে যা ঘটছে সেটা হচ্ছে আর কি একটা পরিবারকে বিভিন্ন অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে গেলে পরে তারা কীরকম বিপদের মধ্যে পড়তে পারে, কীরকম একটা পরিবার টুকরো টুকরো হয়ে যেতে পারে, তার একটা দিক আমরা এই সিরিজে তো দেখবই। এবং তাছাড়াও আরেকটা দিক যেটা আছে সেটা হচ্ছে যে এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে যখন অন্ধবিশ্বাস মানুষকে ঘিরে ধরে না, তখন কীরকমভাবে বিভিন্ন চেনা মানুষগুলো কীরকম অচেনা বিহেভ করতে শুরু করে। দেখো আমাদের এই জোনে কিন্তু বাংলা সিরিজে খুব একটা কাজ আগে হয়নি, কিন্তু সরি কিন্তু আমরা যদি একটু দেখি আমাদের এই মুহূর্তে কারেন্ট সোশিও পলিটিক্যাল সিনারিও গোটা ভারতবর্ষে যেটা, সেইটারই কিন্তু একটা কনসাইজড বা একটা ছোট্ট প্রতিচ্ছবি আমরা এই সিরিজটায় দেখতে পাবো। মানে আমরা বলছি আমাদের এই সিরিজে 15-16 জন চরিত্র রয়েছে, তাদের উপর একটা অন্ধবিশ্বাস পড়ছে যখন তারা কীভাবে রিয়্যাক্ট করছে, এইটাই কিন্তু আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের সিনারিও, যে 15-16টা বিভিন্ন স্টেট, সেইখানে যখন বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষের ওপর যখন একটা অন্ধবিশ্বাস চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা বিভিন্ন রকমভাবে রিয়্যাক্ট করছে, তারা আনপ্রেডিক্টেবল হয়ে পড়ছে। এবং সেটাই কিন্তু আমরা, যেহেতু এটা বৃহত্তরভাবে অতটা দেখানো সম্ভব নয়, মানে সেইটারই একটা কনসাইজড ভার্সন আমরা এই সিরিজটায় দেখতে পাচ্ছি। এবং আমরা দেখি যে যখন এই অন্ধবিশ্বাসের মধ্যে তারা পড়ে যায়, হ্যাঁ, এই প্লটটাই তো খুব ইন্টারেস্টিং, যে আমরা কালীর বিভিন্ন রূপ নিয়ে আগে দেখেছি, কাজ দেখেছি, ধারাবাহিক দেখেছি, বিভিন্ন জিনিস দেখেছি, কিন্তু সাদা কালী কখনো শুনিনি। কিন্তু মানে সেটা আদৌ আছে বা নেই সেটাও কিন্তু খুব একটা কনফিডেন্টলি আমরা বলতে পারবো না যে নেই, বা আছে সেটাও বলতে পারবো না। এবং প্লটটাও খুব ইন্টারেস্টিং, যে সাদা কালী সে রক্তের বলিদান চায়, রক্ত পেয়ে সে তার নিটোল রূপ আবার ফিরে পাবে, এবং যখন রূপ ফিরে পাবে তিনি এটা আশীর্বাদ দেবেন। তো ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এবং না পেলে অভিশাপ আর কি, রক্তের বলিদানটা না পেলে অভিশাপ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় প্লটটা ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং, যেখানে ভাবা হয়েছে যে এরকম মা কালীর একটা গিভ এন্ড টেক পলিসি আছে আর কি, আমি আশীর্বাদ দেবো না হলে অভিশাপ। হ্যাঁ, তো এইটা একটা ব্রিংস ইউ টু আ ডিলেমা, যেখানে যে আমরা তো সাধারণত দেবী মহিমা, দেবীর ভালো দিকগুলো নিয়ে আমরা ধারাবাহিক দেখে থাকি বা সিনেমা দেখে থাকি, এই ক্ষেত্রে অভিশাপটা কিন্তু একটা বড় জায়গা প্লে করে, হ্যাঁ, ডার্ক একটা জায়গা প্লে করে। এবং সেইটা যখন একটা পরিবারের মধ্যে এসে পড়ে, তখন কিন্তু সেই পরিবারটার বিভিন্ন দিকে ছিটকে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে আর কি, চেনা মানুষগুলো অচেনা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং সেটাই আমরা এই সিরিজে দেখতে পাই আর কি। যেটা বললে যে সত্যি কঠিন পরিস্থিতিতে পড়লেই আমরা দেখবে ভগবানের মানে ভগবানকে ডাকা, ঠাকুরকে ডাকা, বা বিভিন্ন এই ক্ষেত্রে তো ভগবানই কঠিন পরিস্থিতিতে ফেলছে, তাহলে কাকে ডাকবে, এইটা হচ্ছে বড় বিপদের জায়গা। কিন্তু আমি এমনিতে এটা বলছি যে এই মানে পড়লে তো আমরা ডাকি, বা যে কোনো এই কুসংস্কারের পথ আমরা তখনই বেছে নিই। তো সেক্ষেত্রে আমি সাহেবদাকে জিজ্ঞাসা করবো, কখনো তোমার হয়েছে যে কোনো কঠিন সিচুয়েশনে কোনো কুসংস্কারের দিকে বিশ্বাস করে নেওয়া খানিকটা মুহূর্তের জন্য, বা এই ঠাকুরকে ডাকা, যেটা ঠাকুরকে ডাকাটা আমি কখনোই বলছি না কুসংস্কার, কিন্তু বাকি অনেক কিছু আছে সেটাকে। যাক, তুমি একটু সেফ খেললে, ব্যাপারটা বললে লাস্টে কারেকশনটা করে। বাট আমার কথা হচ্ছে কি জানো, ছোটবেলায় আমাদের পরিবার খুবই ধর্মান্ধ পরিবার আর কি। আমার মা বাবা তো ছিলই একসময়, মা তো এখনও প্রচণ্ডভাবে ঠাকুর দেবতায় বিশ্বাসী। আমার বোন, হ্যাঁ, বাড়িতে বিশাল ঠাকুর ঘর আছে আমাদের, এবং সেখানে মায়ের অর্ধেক সময় ঠাকুর ঘরেই কাটে বেসিকলি।
হ্যাঁ, এবং আমাদের নিজেদের মামা বাড়িতে বাড়ির ভেতরে শিব মন্দির রয়েছে এবং আমরা প্রচণ্ডভাবে ঠাকুর বিশ্বাসী, সেখানে বাড়ির ভেতরে আমিষ ঢোকে না। তো এই লেভেলে বিশ্বাসী আর কি আমরা। তো ছোটোবেলা থেকে তার কিছুটা ইনফ্লুয়েন্স তো ডেফিনেটলি আমার উপর ছিল, কিন্তু যত দিন বেড়েছে, যত বয়স বেড়েছে, যত সমাজের আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, যত নিজের কাজের নিজের ওপর যত আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, যত কনফিডেন্স বেড়েছে, তত মনে হয়েছে যে তখন আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো না বোধহয় কোনো একটা উইকনেস থেকে তৈরি হয়। আমার মনে হয় যে কোনো একটা উইকনেস থেকে তৈরি হয়। তুমি যদি নিজের ওপর কনফিডেন্ট থাকো, নিজের ওপরে তোমার যদি সেই বিশ্বাসটা থাকে, তাহলে আর তোমাকে ভগবানের উপর বিশ্বাস করতে হবে। আমি ওই জন্য কর্মে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী নই। তো সেক্ষেত্রে যেটা তোমার বাড়ির কথায় আসলে, এখানে একটা জয়েন্ট ফ্যামিলি দেখবো, তোমরাও জয়েন্ট ফ্যামিলি সব একসঙ্গেই মোটামুটি থাকা, অনেক ছোট থেকে ইন্ডাস্ট্রিতে। তোমার কত বছর বয়স আগে তখন লাঠি যখন করেছে? না, আমার প্রথম ছবি সংঘর্ষ, তখন বোধহয় 6 না 7 বছর বয়স আমার। 6-7 বছর, মানে অনেক চাইল্ড আর্টিস্টকে আমরা দেখি একটা সময় হারিয়ে যায়, কিন্তু সাহেবদা থেমে থেমে হলেও জায়গাটা ঠিক ধরে রেখেছে, তাই তো? হ্যাঁ, টিকে আছি, এই অনেক এতদিন ধরে অবলুপ্তির পথে চলে যায়নি, কপাল ভালো। কত বছর হলো গুনে দেখিনি গো কখনো, এখনো বহু বছর বাকি আছে, এইটা জানি। বহু বছর বাকি আছে, বহু লড়াই বাকি আছে, বহু পথ চলা বাকি আছে, সেটা জানি। এবং সেই পথটা এখনো খুব একটা মসৃণ নয়, সেটাও জানি। তো ফলে সেই মানসিক প্রস্তুতি, সেই দৃঢ়তা এখনো মনে আছে। ফলে কাজ তো ভালো করে যেতেই হবে। এই আত্মবিশ্বাসটা কোথাও কি আমরা হারিয়ে ফেলছি? তুমি যেটা বলছো যে করতেই হবে, লড়াইটাও চালাতে হবে, এবং সেটার জন্যই নানান ঘটনা দুর্ঘটনা যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসের জায়গাটা সাহেবদাকে যদি জিজ্ঞাসা করি, সেটা মানে উৎস কি নিজের জীবন নিজেই? উৎস যেমন তো এটা জীবন দর্শন থেকে আসে অনেকটা, আমার মনে হয়। হ্যাঁ, এবং সকলের তো মানে সাইকোলজিক্যালি তো সকলে এক জায়গায় থাকে না। হ্যাঁ, অনেকে সাইকোলজিক্যালি উইক হয়, অনেকে সাইকোলজিক্যালি অনেক স্ট্রং হয়। দেখে প্রচুর মানুষ মৃত্যুর মুখে তারা হাউ হাউ করে কেঁদে ফেলে, প্রচুর মানুষের চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না। হ্যাঁ, তো ফলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি। আমার কাছে যেটা আমি সবসময় মনে করে থাকি যে এত বছর হয়ে গেছে, এটা অনেক সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সাহেব, তোমার যেই ধরনের ছবি পাওয়ার কথা ছিল, তুমি কি পেয়েছো এখনো ছবি? আছি না, পাইনি। কিন্তু তাতে কি আমার হতাশ হওয়া উচিত? না, আমার হতাশ হওয়া উচিত নয়। কারণ একজন অভিনেতা হিসেবে আমার কাজ হচ্ছে ভালো ছবি বা ভালো চরিত্র খুঁজে নিয়ে এসে করা নয়। আমার কাজ হচ্ছে আমার অভিনয়টাকে ভালো করে করা, আমার কাজটা আমাকে ভালো করে যেতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ আসবে বা আসবে না, কিন্তু আমি আমার কাজটার সঙ্গে যদি প্রতারণা করি, তাহলে কিন্তু এই যে অন্ধকারে টিকিট কেটে যারা সিনেমা দেখতে আসছেন বা আমার নাটক দেখতে আসছেন, তাদের সঙ্গে প্রতারণা করে, এবং তারা কিন্তু আনফরগিভিং, কোনো দিন আমাকে ছেড়ে কথা বলবে না। তো ফলে কাজ, যতটুকু কাজ, যেই কাজটাই করছো, সেটাকেই তুমি 100% অনেস্টি দিয়ে করো। এবং আমি তোমায় বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে, এবং শুধু আজ নয়, যুগান্তর ধরে অনেস্টি এবং হার্ডওয়ার্কের কোনো রিপ্লেসমেন্ট নেই। পৃথিবীতে তুমি যাই করে নাও, আজ তুমি পলিটিক্যাল পার্টির দাস হয়ে যাও, আজ তুমি একটা ম্যানিপুলেটর হয়ে যাও, আজ তুমি কোনো পাওয়ার স্ট্রাগলে চলে যাও, আজ তুমি নেপোটিজম করো, কিন্তু হার্ডওয়ার্ক এবং অনেস্টির কোনো রিপ্লেসমেন্ট নেই। এই যে এত শক্ত শক্ত কথাগুলো সহজে বলে দিলে, এটা বলতে অনেকে ভয় পায়। সাহেবদা মোটামুটি খুব একটা ভাবে না যে আশেপাশে কি হলো না হলো, এই এক ঘরে হয়ে যাওয়া। না গো, আমি কোনোদিন কারোর থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নিই না, মানে আনডিউ অ্যাডভান্টেজ নিই না। আমার দরকার পড়ে না। ঠাকুর, মানে যদি বলো যেরকম যে ঠাকুরের কৃপায় যেরকম হয় আর কি, ঠাকুরের কৃপায় এখনো অবধি কখনো কারোর সামনে মাথা নত করতে হয়নি। তার মূল কারণ হচ্ছে আমার প্রয়োজনটা খুব কম। আমার জীবনে প্রয়োজনটা, আমার জীবনে বিশাল দামি গাড়ি, বিশাল দামি বাড়ির প্রয়োজন নেই এই মুহূর্তে, আমার দরকার নেই। আমাদের যে কটা সময় মানুষের কাছে হাত পাততে হয়েছে, সেটা মানুষের জন্যই পাততে হয়েছে। কারোর একটা স্কুলে ভর্তি করে দেওয়া, কেউ হসপিটালে বেড পাচ্ছে না তার জন্য ভর্তি করে দেওয়া, সেই জন্যই পাততে হয়েছে। আদারওয়াইজ যতটুকু কাজ করেছি, যতটুকু মানুষের থেকে ভালোবাসা পেয়েছি, আমরা একটু নিজেরা গিয়ে বললে পরেও তখন সেই জায়গায় কাজ হয়ে যায়। তো ফলে আমাদের সেইটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। মানে আমি বলছি যে এটা গর্ব করে বলছি না, তবে আমি বলছি যে এইটা আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে বিশেষ করে হ্যাঁ খুব প্রয়োজন। কারণ আমি প্রচুর মানুষকে দেখি, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়েছে। আমি চেষ্টা করি যে, মানে একটা সময় আমি একটি হসপিটালে আমার বন্ধুর বাবাকে ভর্তি করতে গেছিলাম, হসপিটালে বাইরে 7খানা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, কাউকে ভর্তি করা যাচ্ছে না। আমার তখন মনে হচ্ছিল আমি যদি 7জনকেই ভর্তি করে দিতে পারতাম আমার কি ভালো হতো। হ্যাঁ, তো ফলে এই বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন জায়গায় আমার মনে হয়
যে কারোর কাছে হাত পাততে হয়নি আজ পর্যন্ত, এটা আমার বাবার থেকেই শেখা মূলত। আমার বাবা চিরকালই নিজের দমে যাকে বলে একদম পুরো দাদাগিরি করে কলকাতা ময়দানে খেলে গেছেন, হ্যাঁ, এবং আমার বাবার থেকেই শেখা। বাবা কোনোদিন কারো আজকে মানে বাবার লেভেলের যারা ফুটবলাররা আছেন, মানে যদি আজকের দিনে হতো তাদের হয়তো মানে 3 কোটি টাকার ফ্ল্যাট, একটা 80 লাখ টাকার গাড়ি কোনো ব্যাপারই হতো না তাদের ক্ষেত্রে। কিন্তু আমার বাবা খুবই সাধারণ একজন জীবনযাপন, মানে ব্যাংক কর্মচারী হিসেবে জীবনযাপন করেছেন খেলা ছেড়ে দেওয়ার পর, এবং আমরা খুব কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে, সেই বাড়িতে মা বাবা সবাই থাকেন। তো ফলে আমার কাছে না ওই উচ্চাকাঙ্ক্ষী হয়ে সিদ্ধাটাকে নামিয়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া ওইটা করতে পারবো না। ফলে আমাদের কাগজে হাত পাততে হয় না, কোনো ভয়ও পেতে হয় না। অল্প থাকো কিন্তু মাথা উঁচু থাকবে, তাই তো? হ্যাঁ, মানে ওই যে আমরা একটা নাটক করি, সেখানে আমাদের নাটকে একটা লাইন আছে না, যে একদম মাথা উঁচু করে বাঁচবে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। যাই হোক, ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে বলতে আমরা অনেকটা বাইরে চলে গেছিলাম, এটাই হয় কারণ থ্রিলার ওয়েব সিরিজে খুব একটা তো কথা বলা যায় না, তাই না? তো যাই হোক, সাহেবদার নতুন কাজ আসছে, প্রথমত মঞ্চ পর্দা সব জায়গা, ছোট পর্দা, ওয়েব সিরিজ, বড় পর্দা সব জায়গায় মোটামুটি বিচরণ করছে, এটা খুব ভালো। এবং এই কাজটাও নতুন আসছে, তো কি বলবে? নতুন ধরনের কাজ, নতুন কাস্টিং। হ্যাঁ দেখো, একটা হচ্ছে যে প্রথম কথা যেটা বলবো, যে থ্রিলার তো থ্রিলারই হচ্ছে আর কি, ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলারই হচ্ছে, আর কিছু হচ্ছে না। কোনো রোম্যান্টিক কমেডি নেই, কোনো অ্যাকশন নেই, কিছুই নেই। বাট থ্রিলার হলেও ইন্টারেস্টিং হচ্ছে যে প্রত্যেক সময় দর্শককে আউটরান করা, মানে দর্শক যখনই থ্রিলার দেখতে বসে তারা কিন্তু সবসময় ভাবে যে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইকুয়েশন মানে করতে থাকে, ক্যালকুলেশন করতে থাকে, এ খুন করেছে তাহলে কি ও করেছে, আচ্ছা তাহলে এ করেনি, আচ্ছা একে বেশি দেখানো হয়েছে তার মানে এ করেনি, যার উপর সন্দেহ হচ্ছে, যাকে কম দেখানো হচ্ছে তার মানে ওই খুন করেছে, বিভিন্ন জিনিস হয় আর কি। তো আমাদের যে জিনিস মানে লেখকদের, থ্রিলারের লেখকদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দর্শককে আউটবিট করা, বেসিকলি সেটা নয়, সেটাকে করা। এবং আমার মনে হয় যে শ্বেতকালী যে বেসিক প্লটটা, আবারও যেটা বললাম যে ধর্ম এবং অন্ধবিশ্বাসের উপরে একটা থ্রিলার, সেইটা কিন্তু মানে আমাদের বাংলা স্পেসে খুব কম কাজ হয়েছে এই নিয়ে। এবং আমার মনে হয় দর্শক এখন খুব ইন্টেলিজেন্ট, তারা থ্রিলার দেখলে না মানে একটা অ্যাজাম্পশন করতে পারে যে এর প্লটটা কি হতে পারে। তো এবং তারা দেখতে চাইলে আই এম শিওর, যারা ট্রেলার দেখেছেন বা দেখেননি একবার ট্রেলারটা দেখে নিন, আই এম শিওর আপনাদের একটা ইন্টারেস্ট জন্মাবে সিরিজটা দেখার জন্য। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।